আসসালামু আলাইকুম। হাজীগঞ্জ আইডিয়াল কলেজ অব এডুকেশনের গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান ডিপ্লোমা বিষয়ের প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সকলের প্রতি আন্তরিক মোবারকবাদ। পবিত্র ঈদ উল ফিতরের পরে আমরা আবার আপনাদের সাথে এই ভার্চুয়াল ক্লাসে একত্রিত হচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলেই যার যার অবস্থানে ভালো আছেন। আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক এবং প্রার্থনা করি ক্লাসের পরিবেশে আমরা যাতে ফিরে যেতে পারি, সেই পরিবেশ আল্লাহ পাক আমাদের সবাইকে দান করুক। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব গ্রন্থাগার ও আর্কাইভাল ব্যবস্থাপনা, যার বিষয় কোড 109 এর উপরে। তো এই আলোচনায় আজকে থাকবে গ্রন্থাগার আইন কি, গ্রন্থাগার আইনের কাজ কি, গ্রন্থাগার আইনের প্রয়োজনীয়তা কি, গ্রন্থাগার আইনের বৈশিষ্ট্য কি হওয়া উচিত, বাংলাদেশে গ্রন্থাগার আইনের বর্তমান অবস্থা কি। তো এই কথাগুলো আমি সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব। বিষয়গুলো বইতে রয়েছে, আপনাদের কাছে বই আছে, বইয়ের মধ্যে এর বিস্তারিত আলোচনা রয়েছে। তো এই কথাগুলো বইয়ের সাথে সঙ্গতি রেখে আমি আমার ভাষায় আপনাদের সামনে উপস্থাপন করছি। তো প্রথমেই গ্রন্থাগার আইন কি কথাটি বলার আগে গ্রন্থাগার আইন কেন করা হয় এর উপর আমি দু চারটি কথা বলি। তো এই কথাগুলো যদি আপনারা একটু মনোযোগ দিয়ে শোনেন এবং পয়েন্টগুলো খাতায় নোট করার চেষ্টা করেন, তাহলে আশা করি একটা প্রশ্নের উত্তর আপনাদের হয়ে যাবে। তো বলছিলাম গ্রন্থাগার আইন কেন করা হয়, এটা ভূমিকার মধ্যে থাকতে পারে। গ্রন্থাগার আইনটা আসলে করা হয় এই জন্য, জনসাধারণের স্বার্থে দেশের কৃষ্টি কালচার, একটি অঞ্চলের কৃষ্টি কালচার খুব সহজে উপস্থাপন করার জন্য, কম খরচে একটি গ্রন্থাগার পরিচালনা করার জন্য এবং একটি গ্রন্থাগারকে প্রাতিষ্ঠানিকভাবে সংগঠিত করার জন্য গ্রন্থাগার আইন তৈরি করার প্রয়োজন রয়েছে বা গ্রন্থাগার আইন তৈরি করা হয়। তাহলে মূল কথা হলো যে মিতব্যয়ী হয়ে একটি গ্রন্থাগারকে সাংগঠনিক কাঠামোতে রূপ দেওয়ার জন্য আসলে বিধিবদ্ধ কিছু নিয়ম থাকা দরকার। সে কারণেই গ্রন্থাগার আইন তৈরি করা হয়। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এবার জানি যে গ্রন্থাগার আইন কাকে বলে বা গ্রন্থাগার আইন কী। সংক্ষেপে যে কথাটি সেটি হলো, একটি লাইব্রেরিকে বা একটি গ্রন্থাগারকে সুন্দর সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য, গ্রন্থাগারের সেবাকে সহজে পাঠকের সামনে বা তার ব্যবহারকারীর সামনে উপস্থাপন করার জন্য যে বিধিবদ্ধ নিয়ম তৈরি করা হয় সেটি হলো গ্রন্থাগার আইন। গ্রন্থাগারের যে আইন তৈরি হয় সে আইনটি বিভিন্নমুখী হয়ে থাকে। যেমন আইনের কিছু ধারা পাঠকের জন্য, কিছু ধারা গ্রন্থাগার পরিচালনাকারীদের জন্য, কিছু ধারা থাকে এই গ্রন্থাগারে যে সংগ্রহ করা হবে, যে জ্ঞান ভাণ্ডার সংগৃহীত হবে, সেই জ্ঞান ভাণ্ডার সংগ্রহ করার যে নীতিমালা সেটার জন্য। তেমন মৌলিকভাবে গ্রন্থাগার আইন তৈরি করা হয় তিনটি স্বার্থ বিবেচনায়। এক নম্বর স্বার্থ হলো পাঠকের, দ্বিতীয় নম্বর স্বার্থ হলো এই গ্রন্থাগার পরিচালনাকারীদের এবং তৃতীয় নম্বর স্বার্থ হলো গ্রন্থাগারে যে জ্ঞান ভাণ্ডার সংগৃহীত হবে সেটি। এই টোটাল জিনিসগুলো সুষ্ঠু এবং সুন্দরভাবে বাস্তবায়ন করার জন্যই গ্রন্থাগার আইন। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, গ্রন্থাগার আইন এক এক দেশে এক এক রকম হয়ে থাকে। সেটা অঞ্চলভেদে, রাষ্ট্রভেদে, এক এক রাষ্ট্রে এক এক অঞ্চলে জনসাধারণের, পাঠকের এবং জনগণের ধ্যান ধারণা, কৃষ্টি কালচারের চাহিদার আলোকে তার আইনের ভিন্নতা লক্ষ্য করা যায়। মূল কথা জানলাম যে গ্রন্থাগার আইন কি। যে গ্রন্থাগার আইন হলো একটি গ্রন্থাগারকে সাংগঠনিক কাঠামোতে রূপ দেওয়ার জন্য যে বিধিবদ্ধ নিয়ম
রচনা করা হয় সেটি হলো গ্রন্থাগার আইন। আর এই গ্রন্থাগার আইন প্রণয়ন করার মূল দায়িত্ব হলো রাষ্ট্রের। রাষ্ট্র একটি গ্রন্থাগার পরিচালনা করার জন্য প্রয়োজনীয় আইন তৈরি করে দেবে। এবার আমরা জানব যে গ্রন্থাগার আইনের কাজ কি। গ্রন্থাগার আইন করা হলো, এখন সে কী কাজ করে? গ্রন্থাগার আইনের 1 নম্বর কাজ হলো কপিরাইট আইনের সঠিক বাস্তবায়ন করা। কপিরাইট আইনের বাস্তবায়ন বলতে একজন প্রকাশক কপিরাইট আইন অনুযায়ী তার প্রত্যেকটা প্রকাশনা লাইব্রেরিতে জমা দিতে বাধ্য থাকবে। এখানে এই কপিরাইট আইন বাস্তবায়ন এবং গ্রন্থাগারে আইনের এই কাজটা মৌলিকভাবে বাংলাদেশ জাতীয় গ্রন্থাগার বা যে কোনো দেশেরই ন্যাশনাল লাইব্রেরির জন্য সেটা প্রথমত প্রযোজ্য। দ্বিতীয় নম্বর যে কাজ গ্রন্থাগার আইনের, সেটি হলো গ্রন্থাগার আইনের মাধ্যমে সংগৃহীত যে প্রকাশনাগুলো জাতীয় গ্রন্থাগারে জমা হবে, এর আলোকে জাতীয় গ্রন্থাগার একটি ন্যাশনাল বিবলিওগ্রাফি তৈরি করবে। এই ন্যাশনাল বিবলিওগ্রাফি তৈরি করলে শুধুমাত্র যে জাতীয় গ্রন্থাগার বা এর পাঠকের সুবিধা হবে সেটা নয়, এর জন্য পাবলিশাররাও উপকৃত হবে। কারণ পাঠক ওই ন্যাশনাল বিবলিওগ্রাফি থেকে তার বইয়ের তথ্য জেনে তার বই ক্রয় করবে, এতে পাবলিশাররা তাদের সেল বাড়বে। তো আমরা এখানে এই পর্যন্ত জানলাম যে গ্রন্থাগার আইনের প্রথম কাজ হচ্ছে কপিরাইট আইন বাস্তবায়ন করা, দ্বিতীয় নম্বর কাজ হচ্ছে ন্যাশনাল বিবলিওগ্রাফি তৈরি করা। গ্রন্থাগার আইনের তৃতীয় নম্বর যে কাজটি সেটি হলো এর মাধ্যমে গ্রন্থাগার পরিচালকদের প্রয়োজনীয় দিক নির্দেশনার জন্য একটি গ্রন্থাগার পরিচালনার সংবিধান তৈরি করা। গ্রন্থাগার আইনের চতুর্থ নম্বর যে কাজটি হলো সেটি হলো পাবলিক লাইব্রেরির কাজের সমন্বয়তা এবং তার সহযোগিতা নিশ্চিত করা। গ্রন্থাগার আইনের পঞ্চম নম্বর যে কাজ সেটি হলো গ্রন্থাগার আইনের আওতায় প্রতিষ্ঠিত লাইব্রেরিগুলো যাতে একটি মানসম্পন্ন লাইব্রেরি তৈরি হয় সেই বিষয়টি সুনিশ্চিত করা। আমরা এখানে 5টি জিনিস জানলাম যে গ্রন্থাগার আইনের কাজ। 1 নম্বর হলো কপিরাইট আইন বাস্তবায়ন করা, দ্বিতীয় নম্বর ন্যাশনাল বিবলিওগ্রাফি তৈরি করা, তৃতীয় নম্বর লাইব্রেরি পরিচালকদের জন্য একটি সংবিধান তৈরি করা, চতুর্থ নম্বর হলো পাবলিক লাইব্রেরির কাজের সমন্বয়তা এবং সহযোগিতা নিশ্চিত করা, এবং পঞ্চম নাম্বার হলো এই গ্রন্থাগার আইনের মাধ্যমে মানসম্পন্ন লাইব্রেরি স্থাপন করা। আমরা এবার জানব গ্রন্থাগার আইনের প্রয়োজনীয়তা কি। এর উত্তর হলো যে একটি এলাকায় যখন লাইব্রেরি প্রতিষ্ঠিত হবে আর সেই লাইব্রেরি পাঠকরা যাতে তার পাঠের চাহিদা সঠিকভাবে নিশ্চিত করতে পারে, পরিচালকরা যাতে সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারে, এই জন্য একটি বিধিবদ্ধ নিয়ম প্রয়োজন। সেই বিধিবদ্ধ নিয়মটির জন্যই গ্রন্থাগার আইনের প্রয়োজনীয়তা রয়েছে। তাহলে গ্রন্থাগার আইনের প্রয়োজনীয়তাটা হলো লাইব্রেরিটাকে সমৃদ্ধ করার জন্য, পাঠকের পাঠ চাহিদা পূরণ করা, পাঠক সেবা নিশ্চিত করা, পাঠকের চাহিদা অনুযায়ী জ্ঞান সামগ্রী, তথ্য সামগ্রী সংগ্রহ করা, এবং লাইব্রেরি পরিচালকরা যাতে সঠিকভাবে দায়িত্ব পালন করে, তারা যাতে জবাবদিহিতার আওতায় থাকে, সেজন্যই গ্রন্থাগার আইনের প্রয়োজনীয়তা রয়েছে। এবার আমরা জানব যে গ্রন্থাগার আইনের বৈশিষ্ট্য কী। তো গ্রন্থাগার আইনের কিছু বৈশিষ্ট্য অবশ্যই থাকতে হবে। যদি আইনটি বৈশিষ্ট্য সম্পন্ন না হয়, আইনটি যদি সঠিকভাবে কার্যকরী করা না যায়, তার যদি উত্তম গুণাবলী না থাকে, তাহলে আইন করেও কোনো লাভ হবে না এবং এই আইনের কোনো প্রয়োজনও হবে না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, গ্রন্থাগার আইনের যে সকল বৈশিষ্ট্য উল্লেখ করা যেতে পারে তার মধ্যে 1 নম্বর হলো আইনটি সরল এবং নমনীয় হতে হবে। দ্বিতীয় নম্বর হলো আইনটি রাজনৈতিক প্রভাবমুক্ত হতে হবে। যেহেতু আমি আগেই বলেছি গ্রন্থাগার আইন প্রণয়নের মূল দায়িত্ব হচ্ছে রাষ্ট্রের। রাষ্ট্র যখন কোনো আইন তৈরি করবে যাতে অবশ্যই সেটা রাজনৈতিক প্রভাবমুক্ত হয়, তাহলে লাইব্রেরি প্রতিষ্ঠার যে প্রচেষ্টা সেটা সার্থক হবে। পাঠকরা সেখানে বিনা বাধায় যে কোনো ধরনের, যে কোনো মতের, যে কোনো
ব্যক্তির সম্পর্কে জানতে পারে, যে কোনো মত সম্পর্কে তারা আলোচনা গবেষণা করতে পারে। সেজন্য গ্রন্থাগার আইনটি রাজনৈতিক প্রভাবমুক্ত হতে হবে। তৃতীয় নাম্বার যে বৈশিষ্ট্য সেটি হলো গ্রন্থাগার আইন এমন হতে হবে যাতে পাঠক সেখানে বিনে পয়সায় পাঠের সুবিধা পায়। অর্থের যে যোগানটা সেটা এমনভাবে করতে হবে যাতে পাঠকের উপর কোনো প্রভাব না পড়ে, আবার যে অঞ্চলে গ্রন্থাগারটি প্রতিষ্ঠিত সে অঞ্চলের মানুষের উপরও যাতে অতিরিক্ত আর্থিক বোঝার কারণ না হয়ে যায়। চতুর্থ নাম্বার যে বৈশিষ্ট্য সেটি হলো আর্থিক আয় ব্যয়ের যে বিষয়টি সেটি অবশ্যই নমনীয় হতে হবে, সহনশীল পর্যায়ের হতে হবে। পঞ্চম নাম্বার হলো গ্রন্থাগার আইনটি অবশ্যই এমন হতে হবে যাতে তার বাস্তবায়ন ফলপ্রসূ হয় এবং পরিচালকদের সাথে পাঠকদের, রাষ্ট্রের সকলের সাথে একটি উত্তম সমন্বয় সাধনকারী হিসেবে বিবেচিত হয়। গ্রন্থাগার আইনের ষষ্ঠ নাম্বার যে বৈশিষ্ট্য সেটি হলো এটি এমন হতে হবে যাতে প্রত্যেকটি অঞ্চলে, প্রত্যেকটি বিভাগে, প্রত্যেকটি জেলায় বা উপজেলায় গুরুত্বপূর্ণ সকল জায়গায় পাবলিক লাইব্রেরি স্থাপনের সুবিধা থাকতে হবে। গ্রন্থাগার আইনের বৈশিষ্ট্যের মধ্যে সর্বশেষ যে বৈশিষ্ট্য, সপ্তম নম্বর বৈশিষ্ট্য সেটি হলো গ্রন্থাগার আইন এমনভাবে প্রণয়ন করতে হবে যাতে তার কোনো ধারা, কোনো বক্তব্য, কোনো বিষয় দ্বারা সমাজে সন্ত্রাসমূলক বা নেতিবাচক কোনো কার্যক্রম এর উপর প্রভাব না পড়ে, তা যাতে বৃদ্ধি না পায়, সেগুলোর প্রতি সজাগ দৃষ্টি রেখে গ্রন্থাগার আইন প্রণয়ন করতে হবে, যাতে সমাজের মানুষগুলো উৎপাদনশীল, সৃজনশীল খাতে নিজেদেরকে নিয়োগ করতে পারে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার জানব বাংলাদেশে গ্রন্থাগার আইনের বর্তমান অবস্থা কী। বাংলাদেশে গ্রন্থাগার আইনের বর্তমান অবস্থা সম্পর্কে যদি বলতে হয় তাহলে একথা বলা যায় নির্দ্বিধায় যে একটি গ্রন্থাগার পরিচালনা করার জন্য কার্যকর আইন আসলে এখনও হয়নি, তবে আইন প্রক্রিয়াধীন রয়েছে। এই প্রসঙ্গে একটু পেছন থেকে যদি বলি যে 1997 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের প্রফেসর ডক্টর মুনতাসির মামুনকে প্রধান করে একটি কমিটি করা হয় জাতীয় গ্রন্থনীতি প্রণয়ন করার জন্য। ওনারা একটি গ্রন্থনীতি প্রণয়ন করেছেন এবং সেটি বাস্তবায়িত হয়েছে। ওই গ্রন্থনীতি প্রণয়ন করার সময় গ্রন্থাগার আইন প্রণয়ন করার জন্য ওনারা সুপারিশ করে যান। সেই সুপারিশের আলোকে একটি খসড়া তৈরি হয়। সেই খসড়ার আলোকে 2001 সাল থেকে 2003 সাল পর্যন্ত পর্যায়ক্রমে গ্রন্থবর্ষ, গ্রন্থাগার বর্ষ এবং শিশু গ্রন্থাগার বর্ষ পালন করা হয় এবং ওই সময় যে খসড়াটি তৈরি করা হয়েছিল সেটি আইনে পরিণত করার জন্য মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়েছিল। পরবর্তীতে সে আইনকে আরও সমৃদ্ধ করার জন্য বিশিষ্টজনদের মতামত নেওয়া হয়েছে। বাংলাদেশ গ্রন্থাগার সমিতিও সেখানে একটি মতামত রেখেছেন। আমরা আশা করি অচিরেই সেটি আইনে পরিণত হবে। আর বর্তমানে অনেকেই ওই খসড়াটিকেই গ্রন্থাগার আইন হিসাবে মনে করে থাকেন এবং গ্রন্থাগার বর্তমানে যে পরিচালিত হচ্ছে পাবলিক লাইব্রেরি, ন্যাশনাল লাইব্রেরি সহ বিভিন্ন স্পেশাল লাইব্রেরি, অন্যান্য যে সকল লাইব্রেরিগুলো রয়েছে সেগুলো পরিচালনা হচ্ছে মূলত ওই খসড়া আইনের কিছু ধারা দিয়ে পরিচালিত হচ্ছে। তো বাংলাদেশে গ্রন্থাগার আইন যখন বাস্তবায়িত হবে বা সেটি আইন আকারে আমাদের সামনে প্রকাশিত হবে তখন অবশ্যই আমরা একটি গ্রন্থাগার সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য একটি দিক নির্দেশনা পাব। আশা করি অন্যান্য দেশের তুলনায় আমরা আমাদের দেশে এই লাইব্রেরি আন্দোলনকে, লাইব্রেরি সেবাকে আমরা আরও বেগবান করতে পারব। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ছিল আজকের আলোচনা, যা আমরা জানতে পেরেছি গ্রন্থাগার আইন কী, গ্রন্থাগার আইনের কাজ কী, গ্রন্থাগার আইনের প্রয়োজনীয়তা কী, গ্রন্থাগার আইনের বৈশিষ্ট্য কী এবং বাংলাদেশে গ্রন্থাগার আইনের বর্তমান অবস্থা। এই কথাগুলো যদি আপনারা মনোযোগ দিয়ে শোনেন এবং এর সাথে যদি আপনারা নোট করেন, পাশাপাশি আপনাদের কাছে যে বই রয়েছে সেগুলো যদি মিলিয়ে নেন, আশা করি আপনারা অবশ্যই একটি প্রশ্নের উত্তর পেয়ে যাবেন এবং এটি আপনাদের কাজে লাগবে। তো এই আলোচনাগুলো আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আরও যে সকল বিষয় আমার বলার প্রয়োজন ছিল সেগুলো বলা হয়নি, সেগুলো আপনারা কমেন্ট করে জানাবেন।
এবং আমার এই চ্যানেলটি এবি পোর্টাল, এই চ্যানেলটি সাবস্ক্রাইব যারা এখনও করেননি তারা সাবস্ক্রাইব করার জন্য আহ্বান জানাচ্ছি। পরবর্তী ক্লাসে আবার আপনাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।